উত্তরণের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক। আমরা আমাদের ইতিহাস বই স্বদেশ এবং বিশ্বের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা আলোচনা করছি অষ্টম অধ্যায় নিয়ে। অষ্টম অধ্যায় আমাদের আলোচনার বিষয় উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন। এই অষ্টম অধ্যায়ের উপ অধ্যায় ঘ আমাদের বিবেচ্য বিষয়। এখানে আমরা মূলত দক্ষিণ এশিয়ার রাষ্ট্র গঠনের উপর আলোকপাত করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উদারীকরণ বা লিবারালাইজেশন। এই উদারীকরণের যে বিষয়টি, এই বিষয়টির ওপর আজকে ঠিক আমরা কি কি জানতে পারবো দেখে নিই এক নজরে। আমরা উদারীকরণের প্রেক্ষাপট অর্থাৎ কিসের ভিত্তিতে উদারীকরণ বা উদারীকরণ অর্থনীতির সূচনা হয়েছিল ভারতে, সেটা আমরা জানার চেষ্টা করব। এই উদারীকরণের জন্য বা ওপেন মার্কেটের জন্য বা উদারীকরণ অর্থনীতির জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটাকে আমরা বোঝার চেষ্টা করব এবং আমরা জানার চেষ্টা করব যে এই উদারীকরণের যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা কতদূর সফল হয়েছিল বা আদৌ সফল হয়েছিল কি না। তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করি যে উদারীকরণের প্রেক্ষাপট। প্রথমেই একটা জিনিস বলে দিই যে উদারীকরণ এই যে কথাটা, এই কথাটার মানে মূল অর্থটা কি। উদারীকরণ অনেকটা হলো, কিছুটা হলেও, অনেকটা বলবো না, কিছুটা হলো অবাধ বাণিজ্য বা শিল্পনীতি। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে যে সংরক্ষণ নীতি বা যে কি বলবো একঘরে হয়ে থাকা নীতি, সেটাকে ভেঙে দিয়ে মুক্ত বাজার বা নিজের বাজারকে অন্যের কাছে খুলে দেওয়া বা অর্থনীতির ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলোকে সরিয়ে দেওয়া, সেইটাকেই মূলত বলা যেতে পারে উদারীকরণ অর্থনীতি। এই ভারতবর্ষে উদারীকরণ যে অর্থনীতি বা ভারতীয় অর্থনীতির যে উদারীকরণ নীতি, সেটা মূলত গ্রহণ করা হয়েছিল 1991 খ্রিস্টাব্দ থেকে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এই দুটি মানুষ কিন্তু এই উদারীকরণ অর্থনীতিকে ভারতের ক্ষেত্রে মূলত চালু করেছিলেন। এবার প্রশ্ন হলো কেন, কী কারণে এই উদারীকরণ নীতিকে অনুসরণ করা হয়েছিল। প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 80-র দশক থেকে ভারতীয় অর্থনীতিতে একটা তীব্র সংকট দেখা যায়। একদিকে বৈদেশিক লেনদেনে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছিল, অন্যদিকে বৈদেশিক মুদ্রা তলানিতে গিয়ে ঠেকেছিল। অর্থাৎ অর্থনৈতিক বাণিজ্যিক অর্থনীতি বা বৈদেশিক বাণিজ্যের যে অর্থনীতি, সেখানে একটা সংকট তৈরি হয়েছিল। 1990 থেকে 91 খ্রিস্টাব্দে আর্থিক সংকট এতটাই তীব্র হয়ে উঠেছিল যে ভারতকে প্রায় 25 টন সোনা বন্ধক রেখে স্বল্প মেয়াদি বৈদেশিক ঋণ নিতে হয়েছিল। অর্থাৎ ভারতীয় অর্থনীতি একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল যে তাকে ঋণ নিতে হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ হলো শুল্ক সংরক্ষণ নীতি গ্রহণ করার ফলে দেশীয় শিল্প রুগ্ন হয়ে পড়েছিল। অন্যদিকে বিদেশি দ্রব্যের বেআইনি বাণিজ্য বেড়ে গিয়েছিল। অর্থাৎ দেশের যে শিল্প, সেই শিল্পগুলোকে বেশি সংরক্ষণের নীতি গ্রহণ করা, তাদেরকে বেশি প্রোটেকশন দেওয়ার ফলে তারা যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল ততটা কিন্তু এগোতে পারেনি, বরঞ্চ তারা ধীরে 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 রুগ্ন হয়ে পড়েছিল, কারণ প্রতিযোগিতার অভাব সেখানে ছিল। বাইরের চারপাশের জগতে যে পরিবর্তনগুলো ঘটে যাচ্ছিল অর্থনীতির ক্ষেত্রে, তার থেকে কিন্তু অনেকটাই ভারতীয় অর্থনীতি দূরে সরেছিল, মূলত শিল্পক্ষেত্রে। অন্যদিকে বিদেশি দ্রব্য যেগুলো বাইরে তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু বেআইনি পথে ভারতে ঢুকছিল, অর্থাৎ বেআইনি বাণিজ্য কিন্তু বেড়ে গিয়েছিল। ভারতে অনুৎপাদনশীল ব্যয়ের পরিমাণ কিন্তু বেড়ে যাওয়ায় চূড়ান্ত ঘাটতি দেখা দিয়েছিল। অর্থাৎ যে বিপুল বিনিয়োগ করা হয়েছিল বড় বড় ভারী শিল্পে বা অন্যান্য শিল্পে, সেখানে যতটা পরিমাণ আয় হওয়ার কথা ছিল ততটা কিন্তু আয় হয়নি, উল্টে ব্যয়টা বেশি হয়ে গেছিল, ফলে ঘাটতি দেখা দিয়েছিল। অন্যদিকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক মানের পরিমাণ বেড়ে যাওয়ায় এবং মুদ্রা সঞ্চয়ের পরিমাণ অত্যন্ত কমে যাওয়ায় বিদেশ থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে। যেহেতু অর্থনীতি কোণঠাসা হয়ে গেছে, বিপুল পরিমাণ ঋণ ভারত ইতিমধ্যে করে ফেলেছে এবং ভারতের যে বৈদেশিক বাণিজ্যে একটা সংকট তৈরি হয়ে গেছে, ফলে বিদেশ থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ল। অথচ ঋণ যদি না পাওয়া যায়, অর্থনীতিকে চাঙ্গা করার কোনো উপায় তখন কিন্তু ছিল না। এরকম একটা অবস্থায় আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, অর্থাৎ যারা ঋণ দেয় আন্তর্জাতিক ক্ষেত্রে, IMF,
তারা ভারতে আমূল আর্থিক সংস্কারের প্রস্তাব দেয়, অর্থাৎ তারা ভারতের কাছে প্রস্তাব দেয় যে তোমরা তোমাদের অর্থনীতির সংস্কার করো, তোমরা যে সংরক্ষণ নীতি পথে অনুসরণ করছো, তোমরা যে বিভিন্ন ক্ষেত্রে যে রেস্ট্রিকশন তৈরি করে দিয়েছো, বিভিন্ন ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করেছো, লাইসেন্স রাজ প্রবর্তন করেছিল, সরকারি লাল ফিতের যে বাঁধন, সেইগুলোকে তোমরা দূরে সরিয়ে দিয়ে অর্থনীতিকে মুক্ত করো, যাতে তোমরা অন্যের সঙ্গে মানে মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করতে পারো বা অন্যরাও তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারে, শিল্প স্থাপন করতে পারে। এই উদারীকরণ নীতিকে তারা অনুসরণ করতে বলল, অর্থাৎ আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা এক প্রকার চাপিয়ে দিল, কারণ ভারত তখন অসহায়, তার অর্থনীতি সংকটের মুখে পড়েছে এবং তার বিদেশি সাহায্য বা অর্থ সাহায্যের প্রয়োজন। এবং IMF আরেকটা জিনিসের উপর গুরুত্ব দিল, সেটা হলো আমদানি শুল্ক তোমাকে কমাতে হবে, যাতে বিদেশি দ্রব্য খুব কম আমদানি শুল্ক দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করতে পারে, এবং অবাধ বাণিজ্য নীতি নিতে হবে এবং মুদ্রামূল্য হ্রাস করতে হবে। এরকম অনেকগুলো প্রস্তাব দিল, যে প্রস্তাবগুলো আখেরে উদারীকরণ নীতিকে জোরদার করেছিল। এই উদারীকরণের জন্য কী ধরনের পদক্ষেপগুলো নেওয়া হলো, অর্থাৎ উদারীকরণের পথে হাঁটতে হবে, কিন্তু কিভাবে হাঁটবে, কোন কোন পদক্ষেপ নেওয়া হলো সেটাকে একটু দেখি। দেশের অভ্যন্তরীণ আর্থিক সংকট মোচন, বৈদেশিক মুদ্রা সংকটের মোকাবিলা এবং বাণিজ্য ঘাটতি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটে মূল দিক খেয়াল করো। আর্থিক সংকট মোচন, বৈদেশিক মুদ্রা সংকটের মোকাবিলা এবং বাণিজ্য ঘাটতি থেকে মুক্তি পাওয়ার জন্য 1991 সালে ভারত সরকার বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিল। সোজা কথায় উদারীকরণের পথে হেঁটেছিল। অধিকাংশ অর্থনীতিবিদ মনে করে যে সেই সময় যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা ভালো সিদ্ধান্ত, যদিও অনেক অর্থনীতিবিদ বা সাধারণ মানুষও মনে করে যে উদারীকরণ সবসময় যে ভালো হয় এমনটি নয়। কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? এক হলো লাইসেন্স রাজ ব্যবস্থাকে শিথিল করা হয়েছিল, কেবলমাত্র 8টি শিল্প সরকারি ক্ষেত্র হিসেবে সংরক্ষিত রেখে বাকি শিল্পে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা হয়েছিল। পুরনো কারখানা সম্প্রসারণে সরকারি অনুমতি গ্রহণের ব্যবস্থা যেটা ছিল সেটাকে তুলে দেওয়া হলো। অর্থাৎ উদারীকরণ নীতির আগে কোনো শিল্প তৈরি করতে গেলে লাইসেন্স নিতে হতো এবং সেই লাইসেন্স পাওয়া ছিল খুব কঠিন কাজ, নানান রকম তার বিধিনিষেধ ছিল, নানান রকম তার নিয়ম নীতি ছিল। ফলে কোনো নতুন শিল্প তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ খুব একটা চোখে পড়তো না, সে দেশীয় উদ্যোগী হোক বা বিদেশি উদ্যোগী হোক। এক্ষেত্রে উদারীকরণের প্রথম যেটা করা হলো যে লাইসেন্স ব্যবস্থাটাকে শিথিল করে দেওয়া, অর্থাৎ কেউ যদি শিল্প স্থাপন করতে চায় তাহলে তার যে 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 ন্যূনতম কতগুলো যে ফর্মালিটিস যাকে বলা হয় সেটা করলেই হয়ে যাবে, এবং কতগুলো মূল এলাকা 8টি মূল সরকারি ক্ষেত্র বাদ দিয়ে বাকি জায়গায় যে কেউ খুব দ্রুত শিল্প তৈরি করতে পারে তার জন্য দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা হলো। এবং অনেক কারখানা যেগুলো বন্ধ হয়ে গেছিলো বা যেগুলো রুগ্ন হয়ে গেছিলো সেগুলোকে যদি পুনর্জীবিত করা হয়, সেগুলোকে যদি সম্প্রসারণ করতে হয়, তাহলেও সরকারি অনুমতি খুব একটা পেতে খুব একটা অসুবিধা হতো না, কারণ সেখানে যে রেস্ট্রিকশনগুলো ছিল, বিধিনিষেধগুলো ছিল, সেগুলোকে তুলে দেওয়া হয়েছিল। আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছিল। আমদানি শুল্ক কমানোর ফলে কী হলো, বিদেশ থেকে যে কোনো দ্রব্য ভারতে আনা অর্থাৎ আমদানি করা অনেক সহজ হয়ে গেল এবং তার দামও অনেক কম হলো। ফলে অবাধ বাণিজ্য নীতি এটা একটা বড় পথ বা বড় একটা দিক, অবাধ বাণিজ্য নীতিকে অনুসরণ করা হলো। ফলে শিল্পের প্রয়োজনীয় যে কাঁচামাল যেগুলো আগে আমদানি করা যেত না সেগুলো কিন্তু এখন খুব সহজ হলো। অর্থাৎ আমি যদি শিল্প তৈরি করার যে কাঁচামাল বা বিভিন্ন যন্ত্রপাতি এগুলো যদি আমি আমদানি করতে না পারি তাহলে আমি শিল্প স্থাপন করবো কীভাবে? ফলে এখন আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার ফলে এই শিল্প স্থাপনের প্রয়োজনীয় কাঁচামাল যন্ত্রপাতি এগুলো আনাও খুব সহজ হলো এবং এগুলোর দামও খুব কমে গেল। ফলে শিল্প তৈরি করা এবং সেই শিল্পকে ভিত্তি করে বাণিজ্য অনেক বেশি সহজ হলো। আর কি নেওয়া হলো? বিদেশি বিনিয়োগকে স্বাগত জানা হলো। ব্যাংক, বিমা, বিদ্যুৎ, বৈদ্যুতিন এবং কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, ওষুধ ইত্যাদি নানা ক্ষেত্রে বলা হলো যে বিদেশি যারা বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, বহুজাতিক কোম্পানি, তারা ভারতে বিনিয়োগ করতে পারবে। কারণ এই বিনিয়োগ করাটা খুব জরুরি ছিল, কারণ সেই সময় উদারীকরণ অর্থনীতির পথে বিশ্বের অধিকাংশ দেশ, এমনকি তৃতীয় বিশ্বের অনেক দেশও হাঁটতে শুরু করে দিয়েছিল। বিদেশি শিল্প এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ভারতের শেয়ার বাজারে অর্থলগ্নি করতে অনুমতি দেওয়া হলো। তোমরা প্রতিদিনই টেলিভিশনে পর্দায় বা সংবাদপত্রে দেখো শেয়ার বাজার মানি মার্কেটের একটা বড় অংশ, অর্থাৎ বিভিন্ন যে কোম্পানি তারা মূলত বাজার থেকে অর্থ সংগ্রহ করে শেয়ারের মাধ্যমে। ফলে এই বিদেশি কোম্পানি যারা ভারতে আসবে বিনিয়োগ করতে হবে, তারাও যদি ভারত থেকে অর্থ সংগ্রহ করতে পারে শেয়ার বিক্রি করার মাধ্যমে, সেই ব্যাপারটাও কিন্তু খুলে দেওয়া হলো, সেই দরজাটাও খুলে দেওয়া হলো।
রুগ্ন এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হলো। অর্থাৎ যে সংস্থাগুলো, যে সরকারি সংস্থাগুলো রুগ্ন হয়ে গেছিলো, সেগুলোকে যাতে আবার পুনরুজ্জীবিত করা যায়, চাঙ্গা করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনে বেসরকারি সাহায্য নেওয়া যেতে পারে, বা অনেকগুলো সংস্থাকে বা সরকারি সংস্থাকে একসঙ্গে সংযুক্ত করা, মার্চ করে দেওয়া, করে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এরকম নানান ধরনের পদক্ষেপ নেওয়া হলো যাতে সেগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর কী কী করা হলো? আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভারতীয় অর্থ অর্থাৎ টাকাকে পূর্ণ রূপান্তরযোগ্য করা হয়, ডলারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় টাকার অবমূল্যায়ন করা হয়। এটা অর্থনীতির একটি কঠিন দিক। অর্থাৎ ভারতীয় টাকাকে আন্তর্জাতিক যে মানে যেটাকে আমরা বলি মুদ্রা ব্যবস্থা, সে ডলারই হোক পাউন্ডই হোক, তার সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ রেখে তার ওঠা পড়া যেটাকে আমরা বলি সেটাকে নির্ধারণ করা হলো। এই কারণে আমরা দেখবে এখন টেলিভিশনের পর্দায় বা বিভিন্ন জায়গায় টাকার মূল্য ওঠা পড়াকে যেটা আমরা দেখি, সেটা মূলত এই উদারীকরণের হাত ধরেই কিন্তু আসছে। সামগ্রিকভাবে অর্থনৈতিক সংস্কার সাধনের মাধ্যমে ভারতকে বিশ্বায়নে সামিল করা হলো। বিশ্বায়ন মানে হলো সমগ্র বিশ্ব, গ্লোবাল ভিলেজ, অর্থাৎ ভারত আর বিচ্ছিন্ন কোনো একটা জায়গা না, সমগ্র বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক প্রক্রিয়া, যে উদারীকরণ যে প্রক্রিয়া, সেই উদারীকরণ প্রক্রিয়ার সঙ্গে ভারতও কী হয়ে গেল, সামিল হয়ে গেল। এটা কিন্তু একটা বড় দিক। এবার প্রশ্ন জাগে যে এই যে উদারীকরণ এত কিছু করা হলো, এই বাজারকে মুক্ত করে দেওয়া হলো, উদারীকরণের পথে হাঁটা হলো, বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হলো, এটা কতদূর সফল হয়েছিল? এটা নিয়ে আমি আগেই বললাম যে এটা নিয়ে একটা টানাপোড়েন আছে। তবে উদারীকরণ নীতিকে অনুসরণ করার ফলে তাৎক্ষণিকভাবে ভারতীয় অর্থনীতি কিছুটা লাভবান হয়েছিল, ঘুরে দাঁড়িয়েছিল। ক্রমবর্ধমান আর্থিক সংকট, যে গ্রাফটার ডাউনওয়ার্ড হচ্ছিল, নিচের দিকে নামছিল, সেটা কিন্তু এই উদারীকরণ নীতির ফলে সেটা ঊর্ধ্বমুখী হতে পেরেছিল, অর্থাৎ অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়েছিল। কীরকম একটা উদাহরণ দেখি। 1991-92 সালে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি দাঁড়িয়েছিল 0.8, অর্থাৎ অনেকটাই নেমে গিয়েছিল। 92-93 অর্থাৎ উদারীকরণ অর্থনীতির ফলে সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়ে 5.3% এবং 93-94-তে 6.2% হচ্ছে। অর্থাৎ যে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছিলো, সেখান থেকে কিন্তু ভারতীয় অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, এটা এই সূচক থেকে বোঝা যাচ্ছে। ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার 1993 থেকে 1996 সময়কালে যেটা বৃদ্ধি পেয়েছিল সেটা হলো 7.5% হারে। শিল্প উৎপাদনের হার 1991-92 খ্রিস্টাব্দে ছিল 1%, খুবই বাজে, মানে তারও কম। 95-96তে কিন্তু তা অনেকটা বেড়ে গেল, সেটা কত দাঁড়ালো 12.6%, অর্থাৎ এটা একটা ইতিবাচক দিক। তবে এটা কি আমরা ধরে নেব যে উদারীকরণে যা কিছু হয়েছিল সবটাই ভালো বা খুব সুখকর হয়েছিল? না, এমনটা নয়। কোনো জিনিসেরই সব কিছু ভালো হয় না, কিছু খারাপ দিক থাকে, কিছু ভালো দিক থাকে। ফলে এই যে এর যে সব দিক ভালো ছিল এমন না, কিছু খারাপ দিক কীরকম? বহুজাতিক কোম্পানি, বিদেশি সংস্থাগুলি, এরা কিন্তু ভারতে হু করে ঢোকা শুরু করলো। ফলে এই বহুজাতিক কোম্পানি বা বিদেশি সংস্থাগুলো অনেকটা এগিয়েছিল, তারা আর্থিক দিক থেকে এগিয়েছিল, প্রযুক্তিগত দিক থেকে এগিয়েছিল, সব দিক থেকে তারা বলিয়ান ছিল। ফলে এদের সঙ্গে যখন ভারতীয় কোম্পানিগুলো, সরকারি হোক বেসরকারি কোম্পানির প্রতিযোগিতার মুখে পড়লো, তখন কিন্তু এরা অনেকেই কোণঠাসা হয়ে পড়লো। মূলত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এরা কিন্তু পারল না এদের সঙ্গে প্রতিযোগিতায়, এবং বহু কর্মী ছাঁটাই হলো, অনেককে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হলো, কারণ কোম্পানিগুলো লসে রান করছিল। সেখান থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তাদেরকে কী করতে হবে? অনুৎপাদনশীল যে ব্যয়, যে অতিরিক্ত ব্যয় হচ্ছে, সেই ব্যয়টাকে কী করতে হবে? কমাতে হবে। তাই তারা কর্মী ছাঁটাইয়ের পথে যায়, ভিআরএস বা স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হয়, যেটা খুব একটা আখেরে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হয়নি। বেসরকারি সংস্থাগুলোতে কাজের নিরাপত্তার অভাব, স্বল্প মজুরি মানুষের জীবনকে অনিশ্চিত করে তুলেছিল। যে আমরা জানি যে বেসরকারি জায়গায় কাজের নিরাপত্তা নেই, তোমার পারফরমেন্সের উপর তোমার সব কিছু ডিপেন্ড করছে, ফলে সেখানে নিরাপত্তার অভাব হলো এবং মজুরিও খুব স্বল্প হলো। ফলে মানুষের জীবন অনিশ্চিত হয়ে উঠলো, বেকারত্বও বেড়ে গেল, এটাও ঘটনা। সবচেয়ে বড় কথা যে সরকারের বহু সরকারি প্রকল্প, জনকল্যাণমুখী প্রকল্প, সেগুলো কিন্তু আস্তে 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 সংকুচিত হলো। সরকার নিজে অনেক সামাজিক প্রকল্প থেকে সরে এলো, ব্যয় সংকোচনের নীতি, অর্থাৎ ব্যয় কমাতে হবে। ভর্তুকি, যে জায়গাগুলোতে ভর্তুকি দেওয়া হতো সেই ভর্তুকিগুলোকে তুলে নেওয়া হলো। ফলে সাধারণ মানুষ, দরিদ্র মানুষ যারা নাকি এই সমস্ত সামাজিক প্রকল্প থেকে উপকার পেতেন, বিভিন্ন ক্ষেত্রে যাদের জন্য ভর্তুকি দেওয়া হতো, সে রেশন ব্যবস্থায় হোক, কেরোসিনই হোক বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, সেই ভর্তুকিগুলো যখন সরকার তুলে নেয়, তখন
তখন কোপটা গিয়ে পড়ে কিন্তু সাধারণ মানুষের ওপর। ফলে এই উদারীকরণ অর্থনীতিতে হয়তো যারা শিল্পপতি, যারা মধ্যবিত্ত শ্রেণী, তাদের অনেকটা লাভ হয়েছিল, কিন্তু দরিদ্র মানুষ তারা কিন্তু খুব একটা যে উপকার পেয়েছিল এমনটা কিন্তু নয়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দ্রুত ফিরে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।